প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি রাব্বুল আলামিনের অপার কৃপায় তোমরা ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে বিএসসি প্রথম বর্ষের দ্বিতীয় পত্রের একটা ক্লাস নেব। আজকের বিষয় ঘূর্ণন গতিবিদ্যা বা রৈখিক ঘূর্ণনের বিষয়ে আমরা আলোচনা করব। আজকে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে রাশিগুলি নিয়ে আলোচনা করব, তা মূলত হলো কৌণিক ভরবেগ এবং টর্ক। তো কৌণিক ভরবেগ এবং টর্ক জানার আগে আমাদের কয়েকটা ছোট ছোট রাশি সম্বন্ধে জানতে হবে। এক, জড়তার ভ্রামক; দুই, কৌণিক বেগ এবং কৌণিক ত্বরণ। তা জড়তার ভ্রামক কাকে বলে? জড়তার ভ্রামক হলো কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণয়মান কোনো বস্তুর প্রতিটি কণার ভর এবং ঘূর্ণন অক্ষ থেকে কণাগুলোর দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে বলা হয় জড়তার ভ্রামক। আবারও বলছি, কোন ঘূর্ণন অক্ষ থেকে, আমি যদি একে দেখাই খুব সহজ একটা চিত্রের মাধ্যমে, ধরি এইটা একটা বস্তু, এটা এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত। এই বস্তুটা অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। ধরি এই কণাটার ভর m1, এই কণার ভর m2, এইখানে আরেকটা কণা ধরি m3। এরকম অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি কণার সমন্বয়ে এই বস্তুটা গঠিত। ঘূর্ণন অক্ষ থেকে m1 কণার দূরত্ব, লম্ব দূরত্ব r1, m2 কণার দূরত্ব r2, m3 কণার দূরত্ব m3, এই কণা m3 কণার দূরত্ব r3 যদি হয়, তাহলে জড়তার ভ্রামক, প্রথম কণার জড়তার ভ্রামক, প্রথম কণার ভর ইনটু দূরত্বের, অক্ষ থেকে দূরত্বের বর্গের গুণফল, অর্থাৎ প্রথম কণার জড়তার ভ্রামক হবে m1 r1 স্কয়ার। প্রথম কণার ভর ইনটু ঘূর্ণন অক্ষ থেকে দূরত্বের বর্গ হলো, বর্গের গুণফল হলো জড়তার ভ্রামক। দ্বিতীয় কণার জড়তার ভ্রামক হবে m2 r2 স্কয়ার প্লাস তৃতীয় কণার m3 r3 স্কয়ার, এইভাবে m3 r3 স্কয়ার। এই সমগ্র কণাগুলোর জড়তার ভ্রামক, প্রথম কণার জড়তার ভ্রামক, দ্বিতীয় কণার জড়তার ভ্রামক, এগুলি সবগুলো জড়তার ভ্রামক। আরো অসংখ্য কণা আছে, এগুলোর সমষ্টিকে বলা হয় আই, অর্থাৎ জড়তার ভ্রামক, মোট জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক কাকে বলা হয়? কোন ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোন বস্তুর সমগ্র প্রতিটি কণার ভর এবং দূরত্বের বর্গের গুণফলের সমষ্টিকে জড়তার ভ্রামক বলে। জড়তার ভ্রামক যেহেতু ভর এবং দূরত্বের বর্গের গুণফল, এর একক হলো কেজি মিটার স্কয়ার। তা জড়তার ভ্রামক। এরপরে আমরা এখন কৌণিক ভরবেগ এবং টর্ক সম্বন্ধে আলোচনা করব। তা কৌণিক ভরবেগ হলো, আমরা একটু চিত্র এঁকে, আচ্ছা পরে চিত্র এঁকে, হ্যাঁ। কৌণিক ভরবেগ কাকে বলা হয়? কোন অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোন বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং ঘূর্ণনরত বস্তুর রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। আবারও বলছি, কোন অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোন বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং ঘূর্ণনরত বস্তুর রৈখিক ভরবেগের গুণফলকে, ভেক্টর গুণফলকে বলা হয় কৌণিক ভরবেগ। এখন কৌণিক ভরবেগকে যদি আমরা এল দ্বারা প্রকাশ করি, কৌণিক ভরবেগ
কৌণিক ভরবেগ এল দ্বারা প্রকাশ করলে কৌণিক ভরবেগ এল ভেক্টর এল ইকুয়াল টু হবে ব্যাসার্ধ ভেক্টর আর ক্রস রৈখিক ভরবেগ পি। এল ইকুয়াল টু আর ক্রস পি, ঘূর্ণনরত বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। আচ্ছা, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে হয় ভেক্টর এল ইকুয়াল টু আর পি সাইন থিটা ইন্টু একক ভেক্টর এন। এখানে থিটা হলো আর এবং পি এর অন্তর্ভুক্ত কোণ, আর এন হলো রৈখিক ভরবেগের দিক। এর দিক হবে আর এবং পি যে তলে অবস্থিত ওই তলের লম্ব বরাবর উপরের দিকে বা নিচের দিকে, যা ডান হাতি স্ক্রু নিয়ম থেকে আমরা জানতে পারি। এগুলি তোমরা ইন্টারমিডিয়েটেও পড়েছ, ডিগ্রিতেও দেখেছো বারবার, এই জিনিসগুলো আর আলোচনা করলাম না। তাহলে এখন এটার যদি আমরা মান নেই, মান নিলে সুতরাং শুধু মান নিলে আর ইকুয়াল টু এল ইকুয়াল টু আর পি সাইন থিটা মান নিলে পরে আমাদের দিক একক ভেক্টরের দিক যেটা বোঝাচ্ছে এটা থাকবে না, আর পি সাইন থিটা। এখন থিটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এল ইকুয়াল টু সাইন 0 0 হয়ে যাবে, অর্থাৎ এটা কৌণিক ভরবেগের সর্বনিম্ন মান। আবার থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তাহলে এল ইকুয়াল টু হবে আর পি, শুধু আর পি। আমরা জানি সাইন 91, এটাই কৌণিক ভরবেগের সর্বোচ্চ মান। কৌণিক ভরবেগের একক আর পি, এটাকে আমরা যদি আরেকটু ভাঙাই, আর পি ইকুয়াল আমরা পাই আর আর ই পি ইকুয়াল টু এম ভি, রৈখিক ভরবেগ পি ইকুয়াল টু ভর ইন্টু বেগ, আর এম ভি এটার একক হয়, যেহেতু আমরা জানি আর এর একক মিটার, এম এর একক কেজি আর ভি এর একক মিটার পার সেকেন্ড, সুতরাং এটার একক হবে কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। হ্যাঁ, কৌণিক ভরবেগের একক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, এসআই এককে। আচ্ছা, এখন আমরা কৌণিক ভরবেগের জন্য একটা রাশিমালা বের করব, বা কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করব। আমরা ধরি এই একটা বস্তু, এই বস্তুটা পিকিউ অক্ষের চারপাশে ঘূর্ণনরত আছে। এই বস্তুটা অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। আমরা কয়েকটা কণা দেখাই। এই কণার ভর m1, এইখানে আরেকটা কণা দেখালাম এই m2, এই কণার ভর m2, এই আরেকটা কণা দেখাই, এই কণার ভর m3। এরকম অসংখ্য লক্ষ লক্ষ কণার সমন্বয়ে বস্তু গঠিত। আমরা 3টা কণা দেখালাম। তা এই কণার ঘূর্ণন অক্ষ থেকে m1 কণার দূরত্ব ধরি r1, ঘূর্ণন অক্ষ থেকে m2 ভরের কণার দূরত্ব ধরি r2, ঘূর্ণন অক্ষ থেকে m3 কণার দূরত্ব ধরি r3। এরকম আরো অসংখ্য কণা আছে, আমরা কয়েকটা কণা দেখালাম। তাহলে এই বস্তুর কৌণিক ভরবেগের রাশিমালা সব আমরা বের করব। রাশিমালাটা এরকম, কৌণিক ভরবেগ এল ইকুয়াল টু হয়েছে এল ইকুয়াল টু আর পি বা পি আর ইকুয়াল টু পি ইকুয়াল টু এম ভি, তাহলে এম ভি আর, তাহলে এল ইকুয়াল টু যদি এম ভি আর বা পি আর হয়,
আমাদের নির্ণয় করতে হবে যেটা, সেটা হলো L ইকুয়াল টু I ওমেগা। এই সম্পর্কটা আমরা প্রতিপাদন করে দেখাবো। আমরা ধরি PQ অক্ষের সাপেক্ষে একটি বস্তু বৃত্তাকারে ঘুরছে। বস্তুটি অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। কণাগুলোর ভর যথাক্রমে m1, m2, m3, m4 ইত্যাদি। ঘূর্ণন অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব যথাক্রমে r1, r2, r3 ইত্যাদি। বস্তুটির কৌণিক বেগ, প্রতিটি কণার কৌণিক বেগ ওমেগা। মনে রাখবে, প্রতিটি কণার রৈখিক বেগ ভিন্ন ভিন্ন হবে দূরত্ব ভিন্ন ভিন্ন হওয়ার কারণে, কিন্তু প্রতিটি কণার কৌণিক বেগ একই হবে, কৌণিক বেগ ওমেগা। তাহলে প্রথম কণার কৌণিক বেগ, কৌণিক ভরবেগ, প্রথম কণার কৌণিক ভরবেগ আমরা যদি L1 ধরি, L1 ইকুয়াল টু হবে এই অনুযায়ী P1 R1। আমরা জানি P ইকুয়াল টু mvr, সুতরাং আমরা লিখতে পারি m1 v1 r1। আবার তোমরা পূর্বেই জানো যে v অর্থাৎ রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক হলো v ইকুয়াল টু ওমেগা r। রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক, রৈখিক বেগ v ইকুয়াল টু ওমেগা r। তাহলে প্রথম কণার জন্য রৈখিক বেগ v1 ইকুয়াল টু হবে ওমেগা r1। এই L1 এ, এই সমীকরণে আমরা যদি L1 ইকুয়াল টু m1 v1 r1, এই সমীকরণে L1 ইকুয়াল টু m1 v1 এর পরিবর্তে আমরা যদি ওমেগা r1 বসাই, তাহলে ওমেগা r1 ইন্টু আরেকটা r1 আছে r1। সুতরাং আমরা L1 ইকুয়াল টু লিখতে পারি m1 ওমেগা r1 স্কয়ার। তাহলে প্রথম কণার কৌণিক ভরবেগ আমরা এটাকে এইভাবে লিখি, m1 r1 স্কয়ারটা আগে লিখি, r1 স্কয়ার ওমেগা। তাহলে প্রথম কণার কৌণিক ভরবেগ হলো L1 ইকুয়াল টু m1 r1 স্কয়ার ওমেগা। m1 r1 স্কয়ার, L1 ইকুয়াল টু প্রথম কণার কৌণিক ভরবেগ L1 ইকুয়াল টু m1 r1 স্কয়ার ওমেগা। অনুরূপভাবে আমরা পাই দ্বিতীয় কণার কৌণিক ভরবেগ L2 ইকুয়াল টু m2 r2 স্কয়ার ওমেগা। তৃতীয় কণার কৌণিক ভরবেগ L3 ইকুয়াল টু m3 r3 স্কয়ার ওমেগা ইত্যাদি। তাহলে এই সমগ্র বস্তুটি হলো এই কণাগুলোর, সমগ্র বস্তুটি অসংখ্য কণার সমষ্টি। সুতরাং প্রতি সবগুলো কণার জড়তার ভ্রাবকের সমষ্টি হবে সমগ্র বস্তুর জড়তার ভ্রাবক। সবগুলো কণার সমষ্টি হলো এই বস্তুটা। সুতরাং সবগুলো কণার কৌণিক ভরবেগের সমষ্টি হবে সমগ্র বস্তুর কৌণিক ভরবেগ। সুতরাং সমগ্র বস্তুর কৌণিক ভরবেগ, সমগ্র বস্তুর কৌণিক ভরবেগ যদি L হয়, তাহলে সমগ্র বস্তুর কৌণিক ভরবেগ L ইকুয়াল টু হবে সবগুলো কণার জড়তার কৌণিক ভরবেগের সমষ্টির সমান, L1, L2, L3 এগুলোর সমান।
সুতরাং বা এল ইকুয়াল টু আমরা লিখতে পারি L1 মানে M1 R1 স্কয়ার, এই ওমেগা সব জায়গায় কমন আছে, আমরা শেষে এটা লিখে নেব, প্লাস L2 মানে M2 R2 স্কয়ার প্লাস M3 R3 স্কয়ার প্লাস ডট ডট ডট, হ্যাঁ ওমেগাটা কমন। এই আবার M1 R1 স্কয়ার প্লাস M2 R2 স্কয়ার প্লাস ডট 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 ইকুয়াল টু আমরা জানি জড়তার ভ্রামক I, প্রথম কণার জড়তার ভ্রামক, দ্বিতীয় কণার জড়তার ভ্রামক, তৃতীয় কণার জড়তার ভ্রামক, এই সবগুলোর সমষ্টি হলো সমগ্র কণার জড়তার ভ্রামক, সমগ্র বস্তুর জড়তার ভ্রামক I। সুতরাং এই পরিবর্তে যদি আমরা I বসাই তাহলে আমরা পাই, সুতরাং L ইকুয়াল টু আমরা পাই L ইকুয়াল টু এটুক সমান I ওমেগা, L ইকুয়াল টু I ওমেগা। এইভাবে আমরা কৌণিক ভরবেগের সাথে কৌণিক বেগের এবং জড়তার ভ্রামকের সম্পর্ক স্থাপন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটা বুঝেছ। এরপরে আমরা টর্ক সম্পর্কে আলোচনা করব। টর্ক হলো আসলে ঘূর্ণন সৃষ্টিকারী বল। কোন বস্তুকে তুমি এই মার্কারটাকে এখানে যদি একটা পিন দিয়ে আটকিয়ে দাও, তারপরে এখানে বল প্রয়োগ করো, তাহলে এটা বৃত্তাকারে ঘুরতে থাকবে। এই যে বলটা প্রয়োগ করছো, এই বলটা এই বস্তুটাকে বৃত্তাকারে ঘূর্ণন করাচ্ছে বা ঘোরাচ্ছে। এই ঘূর্ণন সৃষ্টিকারী বলকেই টর্ক বলে। তাহলে আমরা টর্কের সংজ্ঞা কি? কোন নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত কোন বস্তুর ব্যাসার্ধ ভেক্টর এবং বস্তুর উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে। আবারও বলছি, বৃত্তাকার পথে ঘূর্ণনরত কোন বস্তুর অবস্থান ভেক্টর এবং বস্তুর উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে। টর্ককে টাউ দ্বারা প্রকাশ করে। টাউ ইকুয়াল টু হলো ব্যাসার্ধ ভেক্টর আর এবং বল এফ এর ক্রস গুণফল বা ভেক্টর গুণফল, এই হলো টর্ক। তা আমরা এটাকে লিখতে পারি বা টাউ ইকুয়াল টু আর এফ সাইন থিটা ক্রস গুণন করলে যেটা পাওয়া যায় ইন্টু একক ভেক্টর ইটা। আমরা যদি শুধু মান বিবেচনা করি, পরম মান নেই, তাহলে টাউ ইকুয়াল টু হয় আর এফ সাইন থিটা। তাহলে এখানে আর ব্যাসার্ধ ভেক্টর, এফ প্রযুক্ত বল। এখন থিটা ইকুয়াল টু যদি যখন থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, তখন টাউ ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ যদি আর এবং এফ ব্যাসার্ধ ভেক্টর এবং প্রযুক্ত বলের মধ্যবর্তী কোণ থিটা যদি 0 হয়, অর্থাৎ বল এবং অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরের দিক যদি একই দিকে হয়, তাহলে থিটা ইকুয়াল টু 0 হবে এবং টর্ক 0 হয়ে যাবে। আচ্ছা, আবার যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তখন টাউ ইকুয়াল টু সাইন 90 আমরা জানি 1, টাউ ইকুয়াল টু হবে আর এফ। অর্থাৎ থিটা যখন 90 ডিগ্রি হবে, অর্থাৎ
ব্যাসার্ধ ভেক্টর এবং বস্তুর উপর প্রযুক্ত বল যখন পরস্পর লম্বভাবে ক্রিয়া করবে তখন টর্কের মান টাউ ইকুয়াল টু হবে আর এফ, অর্থাৎ টর্কের মান সর্বোচ্চ হবে। তা টর্কের একক কি? টর্কের একক আমরা জানি আর এর একক মিটার আর এফ এর একক নিউটন, সুতরাং টর্কের একক নিউটন মিটার। টর্কের একক টর্ক টাউ এর একক হলো নিউটন মিটার, এসআই একক নিউটন মিটার। আমাদের এখন টর্কের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক স্থাপন করতে হবে। টর্ক এবং কৌণিক ত্বরণের সম্পর্ক আমরা জানি টর্ক টাউ ইকুয়াল টু, সম্পর্কটা কার কার? টর্কের রাশিমালা আমরা বলতে পারি। টর্কের রাশিমালা নির্ণয় করব। টর্কের রাশিমালা আমরা এই ক্ষেত্রে একটা চিত্র এঁকে নিতে পারি। ওই একই রকমের একটা চিত্র আমরা ধরি। এটা একটা বস্তু, বস্তুটি পিকিউ অক্ষের সাপেক্ষে ঘুরছে। বস্তুটি অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। একটি কণার ভর m1, এই আরেকটা কণা m2, এই আরেকটা কণা m3। ধরি ঘূর্ণন অক্ষ থেকে এদের দূরত্ব যথাক্রমে r1, r2 এবং r3। বস্তুটা আরো অসংখ্য কণা, লক্ষ লক্ষ কণার সমন্বয়ে গঠিত। আমরা কয়েকটা কণা দেখালাম। তা আমরা জানি যে স্বাভাবিকভাবে আমরা একটু আগে যেটা জেনেছি টাউ ইকুয়াল টু এফ আর বা আর এফ ইকুয়াল টু আমরা জানি এফ ইকুয়াল টু এম এ এফ আর। এ পর্যন্তই যথেষ্ট আমাদের বোঝানোর জন্য। এফ আর আমাদের এখান থেকে প্রমাণ করতে হবে টাউ ইকুয়াল টু আই আলফা। আমাদের এইটা প্রমাণ করতে হবে, টাউ ইকুয়াল টু আই আলফা। আচ্ছা, তা এটা প্রমাণের জন্য আমরা এই চিত্রটা এঁকেছি। আমরা ধরি কোন একটা বস্তু স্থির অক্ষ পিকিউ এর সাপেক্ষে ঘূর্ণায়মান আছে। বস্তুটি অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। কণাগুলোর ভর যথাক্রমে m1, m2, m3। ঘূর্ণন অক্ষ থেকে বস্তুটি অসংখ্য কণার সমন্বয়ে গঠিত। কণাগুলোর ভর যথাক্রমে m1, m2, m3, m4, m5 ইত্যাদি। ঘূর্ণন অক্ষ থেকে কণাগুলোর দূরত্ব যথাক্রমে r1, r2, r3, r4 ইত্যাদি। তাহলে আমাদের এই টাউ এর সাথে টর্কের সাথে আলফা কৌণিক ত্বরণের সম্পর্ক নির্ণয় করতে হবে। আমরা ধরি বস্তুটি পিকিউ অক্ষের সাপেক্ষে আলফা কৌণিক ত্বরণে ঘুরছে, সমকৌণিক ত্বরণে ঘুরছে। তাহলে প্রথম কণার উপর প্রযুক্ত টর্ক টাউ 1 ইকুয়াল টু হবে f1 r1। আবার f ইকুয়াল টু আমরা জানি ma, সুতরাং f1 ইকুয়াল টু হবে m1 a1। আবার a1 ইকুয়াল টু a, রৈখিক ত্বরণ আর আলফা হলো কৌণিক ত্বরণ।
এ এবং আলফা রৈখিক এবং কৌণিক ত্বরণের সম্পর্ক হলো এ ইকুয়াল টু আলফা আর। তাহলে A1 ইকুয়াল টু হবে আলফা R1। প্রতিটি কণার কৌণিক ত্বরণ একই থাকবে, এটা 1 2 হবে না, কৌণিক ত্বরণ প্রতিটি কণারই আলফা R1। তাহলে সুতরাং F1 ইকুয়াল টু তাহলে কি হয়, F1 ইকুয়াল টু M1 আর A1 ইকুয়াল টু আলফা R1। তাহলে M1 আলফা R1। আমরা যদি এই τ1 ইকুয়াল টু F1 এর পরিবর্তে আমরা যদি বসাই M1 আলফা M1 F1 ইকুয়াল টু M1 আলফা R1 এবং আরো একটা R1 আছে ইনটু R1, তাহলে জিনিসটা দাঁড়ায় কত, M1 R1 স্কয়ার আলফা। τ1 ইকুয়াল টু হয় M1 R1 স্কয়ার আলফা। অনুরূপভাবে আমরা পাই τ2 ইকুয়াল টু M2 R2 স্কয়ার আলফা, τ3 ইকুয়াল টু M3 R3 স্কয়ার আলফা, এই ডট 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 এইভাবে আমরা কতগুলো রাশিমালা পাই। তাহলে প্রথম কণার টর্ক এত, দ্বিতীয় কণার টর্ক এত, তৃতীয় কণার টর্ক এত। আবার এই সমগ্র বস্তুর টর্ক হবে সবগুলো কণার টর্কের সমষ্টির সমান, অর্থাৎ সমগ্র বস্তুর টর্ক যদি আমরা টাউ ধরি, সমগ্র বস্তুর টর্ক টাউ ইকুয়াল টু হবে τ1 প্লাস τ2 প্লাস τ3 প্লাস ডট 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 এভাবে। আচ্ছা, বা টাউ ইকুয়াল টু τ1 প্রথম কণার টর্ক কত, M1 R1 স্কয়ার আলফা, M1 R1 স্কয়ার আলফা সব জায়গায় যেহেতু কমন, এটা আমরা শেষে লিখি। দ্বিতীয় কণার টর্ক M2 R2 স্কয়ার, আলফাটা কমন রেখে দিলাম, প্লাস ডট 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 সবগুলো কণার সমষ্টি ইনটু আলফা কমন নেওয়া হয়েছে। আচ্ছা, এই আবার আমরা জানি যে কোন বস্তুর সমগ্র বস্তুর টর্ক I ইকুয়াল টু, সমগ্র বস্তুর জড়তার ভ্রামক I ইকুয়াল টু M1 R1 স্কয়ার প্লাস M2 R2 স্কয়ার প্লাস এই। তাহলে সমগ্র বস্তুর জড়তার ভ্রামক টাউ ইকুয়াল টু যদি এত হয়, অর্থাৎ এত সমান যদি I হয়, সুতরাং আমরা লিখতে পারি টাউ ইকুয়াল টু I আলফা। এটা হলো টর্কের সাথে কৌণিক ত্বরণের সম্পর্ক, বা টর্কের সাথে কৌণিক ত্বরণ এবং জড়তার ভ্রামকের সম্পর্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে টর্ক, কৌণিক ভরবেগ, জড়তার ভ্রামক এগুলো সম্বন্ধে একটা ধারণা পেয়েছি। তোমরা তোমাদের বইয়ে ভালো করে এই জিনিসগুলি দেখবে। আমি আবারও বলছি, তোমরা প্রায়শ গাইড থেকে এগুলো পড়ে থাকো। গাইডে প্রচুর ভুল থাকে। আমি তোমাদের গাইডগুলো দেখেছি, তোমরা যে সকল গাইড ব্যবহার করো সেগুলো আমি দেখেছি, এতে বেশ ভুল থাকে এবং অনেক জায়গায় এত সংক্ষেপে দেয়া থাকে যে এটা কিভাবে হলো তাও বোঝা যায় না। সুতরাং তোমরা গাইড নয়, তোমরা এর মূল বইগুলিও কিনতে চেষ্টা করবে। যদিও বিএসসির এই বইগুলো বাজারে এখন প্রায় খুবই কম, সুতরাং খুঁজে বের করতে হবে। তারপরেও খুঁজে বের করে
তোমরা মূল বই থেকে এগুলি দেখবে, আমি আশা করব ইনশাল্লাহ মূল বই থেকে দেখলে আমরা অনেক বেশি উপকৃত হব। আর যদি না বুঝে থাকো, আমার সাথে যোগাযোগের কিন্তু কোনো রকমের বাধা নেই। ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যে কোনো মাধ্যমে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার এগুলি ফোন, মেসেঞ্জার, মোবাইল মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ, এগুলি সবই আমি এখন তোমাদের কারণে এগুলি সবগুলি খুলে রেখেছি, যাতে তোমরা প্রয়োজনে আমার কাছ থেকে কোনো কিছু জানতে পারো। ধন্যবাদ। আগামী ক্লাসে আবারও কোনো একটা বিষয় নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।